নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আরও একটা নতুন দিন শুরু, নতুনভাবে কাজ শুরু। যদিও সংসারের এই কাজগুলো একঘেয়েমি, বোরিং, তবুও এরই মধ্যে আমাদের মেয়েদেরকে আনন্দ খুঁজে নিতে হয়। বারবার বলেছি, আর এই কথাটা খুবই সত্য কথা। তো যাই হোক, আজকের আমার মিশন এই সমস্ত যে মশলাপাতিগুলোকে বার করেছি সেগুলো একটু গুছিয়ে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে রাখা। তো ইঁদুরের উৎপাতের জন্য আমি হাঁড়ি, বালতি যেখানে যা পাই এইভাবে ঢুকিয়ে চাপা দিয়ে রাখি। কারণ কি হচ্ছে বলো তো, ইঁদুরে না ডিবে বা কন্টেনারের মধ্যে জিনিস রাখছি, সে সমস্ত কিছু কেটে দিচ্ছে, ভীষণ জ্বালাচ্ছে। যার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু শুধু নিয়ে কিচেনের যে র্যাকটা আছে মশলা রাখার তার মধ্যে রাখি। বাকিটুকু যা সমস্ত এক্সট্রা জিনিসপত্র থাকে সেগুলোকে আমাকে এইভাবে বন্ধ করে ডিপের মধ্যে বা বালতি, ঘটি যা পাই, হাঁড়ি তার মধ্যে রেখে ভালো করে চাপা দিয়ে রাখতে হয়। তো সেগুলি আমি একটু আলাদাভাবে করে রাখলাম যাতে আমার সুবিধা হয়। এই বালতিটাতে যেমন বিস্কুট, চা, দুধ এইসবগুলো রেখেছি, আর একটাতে দেখলে মশলাপাতি রেখেছি, আর এই ডিপেটাতে মধ্যে হলুদ লঙ্কাগুলো রেখেছি, আর একটার মধ্যে চাল, ডাল এইগুলো রেখেছি। তো সেগুলোই অ্যারেঞ্জ করে এবার যে যা জায়গায় রেখে দেব। এটা করলে একটু সুবিধা হয়, রান্না করার সময় যে জিনিসটা ফুরিয়ে যায় চট করে নিয়ে নিতে পারি, তাহলে একবার এটা খোলা একবার ওটা খোলা করতে হয় না। তো একটু ধ্যান রাখতে হয় যে কোনটায় কী রাখলাম, আর যখন রান্না করতে করতে কোনো জিনিস ফুরিয়ে গেল তখন তো এখান থেকে নিয়ে যেতে হয়, তখন সেটা চট করে বার করা যায়। নাহলে কোথায় কী আছে খুঁজতে খুঁজতে কিন্তু ওদিকে কিছু বসিয়ে এলে চুঁয়ে পড়ে একাকার হয়ে যায়। তো এদিকে দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে, এবার শুকাবার জন্য দিয়ে দিয়েছি। তো আজকে সেরকম বিশেষ কিছু রান্না করব না, তাই ভাবলাম টুকিটাকি কিছু এক্সট্রা কাজ করে নেব। আর এদিকে দেখো দুধ উতলে একাকার কাণ্ড। যতক্ষণ দাঁড়িয়েছিলাম তিনি কিচ্ছু বলেননি, যেই আমি একটু ঘাড় ঘুরিয়েছি উনি একদম উতলে পড়ে গ্যাসময় ভর্তি হয়ে গেছেন। এতটাই তার অভিমান, কিছু করার নেই। তো এনাকে এক্ষুনি না পরিষ্কার করলে ইনি আরও রেগে চেপে বসে গ্যাস চুঁয়ে পুড়িয়ে দেবে। তো তাই জন্যই দুধটা নামিয়ে ওভেনটাকে একটু মেজে মুছে নিলাম, যাতে জায়গাটাও পরিষ্কার থাকে বা রান্না করলে পুড়ে না যায়। তো দিকে দেখো ছাদে চলে আসছি, এবার জামা কাপড়গুলোকে শুকিয়ে দেব, মানে শুকাতে দিয়ে দেব। আর যে কাজটা ধরি সেইটা যদি কমপ্লিট করা হয় স্টেপ বাই স্টেপ, তবে কাজের অনেকটা সুবিধা হয় আর অতটা প্রেশার লাগে না। আর কিন্তু এক এক সময় কী হয় বলো তো, একটা কাজ করতে করতে আর একটা কাজে যখন চলে যায়, ইনকমপ্লিট রয়েছে একটা কাজ, তখন কিন্তু মনে হয় যেন কত কাজ পড়ে আছে, আরও বিরক্তি লাগে। তাই ঠিক করেছি স্টেপ বাই স্টেপ আমি কাজ করব। এতে কিন্তু আমারই সুবিধা হবে, সময় মতো কাজগুলো হয়ে যাবে আর অতটা চাপের মনে হবে না। আজকে আমাদের ঘরের বেড কভার, পিলো কভার এগুলো কেচেছি, আর যা টুকিটাকি জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি। তো রোজ কিছু না কিছু কাচাকুচি তো করতেই হয়, কারণ এখন আবার দেখছি কখনো মেঘলা ওয়েদার, কখনো আবার রোদ বেরোচ্ছে, কোনো গ্যারেন্টি নেই। তাই জন্য যেদিন রোদ বেরোচ্ছে সেদিন আর সময়ের অপচয় করছি না, সুযোগের সদ্ব্যবহার করে নিয়ে কাচাকুচিগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে দেখো আগের দিনে কিছু জামা কাপড় জড়ো করা ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে কাচাকুচি হয়েছে সেগুলো আবার এসে জড়ো হবে। তার জন্য আগে থাকতে এগুলো গুছিয়ে সাইড করে রেখে দিলে, গুছিয়ে যার যার স্থানে, তাহলে আজকে যেগুলো কাচা হয়েছে সেগুলোকেও আমি ঠিক করে গুছিয়ে রাখতে পারবো, তাহলে আর চাপ হবে না বা অসুবিধাও হবে না। তো যাই হোক, এবার চলে এসেছি কিচেনে। আবারও নয়, মানে ভাত তো দেখলে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে। তো বড়মশাইয়ের ব্রেকফাস্টটা বাকি ছিল, ওই যে সকালবেলা টুকিটাকি কাজকর্ম করছে, আমাকে একটু হেল্প করছে, পরিষ্কার করছে, যার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো ওর ডিম খাওয়ার একটু ইচ্ছা ছিল, তো দেরিও হয়ে যাচ্ছিলো, বললো সেদ্ধ করতে টাইম লাগবে, তাই জন্য আমি একটু গোলমরিচের লবণ দিয়ে পোচ বানিয়ে দিলাম। এই পোচটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, হাফ বয়েল, তো সেই জন্যই করে দিলাম, খেতে বেশ ভালোই লাগছিল। আর ওদিকে ভাতটা হয়ে গেছিলো, আমি ভাবলাম তাহলে আমি আজকে গরম গরম একটু ভাত খেয়ে নেবো, যেহেতু বিশেষ কিছু রান্না করিনি,
তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি, আলু সেদ্ধ, কালকের বেগুন ভাজা, মানে আগের দিনের বেগুন ভাজা ছিল, মাছের ঝাল করেছিলাম, সেই আধখানা মাছ নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে একটু ঘি নিয়ে পরিষ্কারভাবে মেখে মেখে একদম মজা নিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে খেয়ে নেব। আর দুপুরবেলা আমার ভাত খাওয়া মানে না খেলেও চলবে এরকম ব্যাপার। যেদিন সকালটা একটু পেট ভরে ভাত খেয়ে নিই আর দুপুরবেলা খেতে ইচ্ছা করে না, আর খাবো না বলেই সকালবেলাটা খাই, কারণ এখন আর 2-3 বার করে সেই ভাতের যে লোভটা হতো সেটা আর হয় না, বয়সের সাথে যা হয়। আগে যেমন 2-3 বার ভাত দিলে কোনো ব্যাপার ছিল না, যেমন আমার বড় ছেলেটা খুবই ভাত প্রিয়, দুপুরবেলা হলেও রাত্রেও ভাত চাই। তো ভাত আগে করে বাড়ির মেয়েদের খেতে নেই, তাই জন্য ছেলেদের আগে দিতে হয়। যদিও আমি এসব মানি না, তবুও ছেলেটা ছিল, ভাবলাম ওকে দুগাল দিয়ে দিই, যেহেতু ও ঘি ভাতটা পছন্দও করে। তো যাই হোক, ওকে দিয়ে টেবিলটা মুছে নিলাম। আর এদিকে দেখো আবারও এক ঝাঁক বাসন জমা হয়ে গেছে। সকালে মেজেছি, যদিও তেমন কিছু রান্না করিনি, তবুও কোথা থেকে ম্যাজিকের মতো যে বাসন জড়ো হয়ে যায় আমি ভেবে পাই না। মানে বাসন মাজতে মাজতে হাতের রেখা প্রায় অর্ধেক উঠে গেছে। টাকা পয়সা যদি আমাদের এভাবে বাড়তো কি মজা হতো, তাই না বলো? আর এই বাসনকে আমি মেজে মেজে কমাতে পারি না, যত মাজি ততই বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, যারা এখনও পর্যন্ত মানে এই পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ করছি, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে অনুরোধ রইল, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এই তো দেখো সময় অনেকটা পেরিয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, আর এদিকে আমি রুটি তরকারি করতে চলে এসেছি। যেহেতু আজকে সকালের দিকে আমি রান্না কিছু করিনি, তাই তরকারি কিছু ছিল না, ভাবলাম একটু তরকারি করি, বেশ রসি কষিয়ে ঝালঝাল করে রুটি আর তরকারি করি, কারণ 8টার মধ্যে আজকে আমাদের ডিনার কমপ্লিট করতে হবে, কারণ পরের দিন আমাদের ব্লাড টেস্ট হবে, তাই জন্য তাই সন্ধ্যা দেওয়ার আগেই আমি রুটি তরকারিটা করে নিচ্ছি। তো আমি এদিকে রুটি তরকারি করছি দেখে আমার বড়মশাই পবিত্রকে বললো, মানে আমার বড় ছেলেকে, যে সন্ধ্যেটা দিয়ে দিতে। তো তেমনভাবে ও পারে না, তবুও বাবার কথা ফেলতে পারলো না, দিয়ে দিয়েছে যা পেরেছে তাই। ওর বাবাও বলল, তবে হ্যাঁ শিখে রাখা তো অবশ্যই দরকার, কারণ শাশুড়ি মা অসুস্থ, আর সময় বিশেষে একটু যদি পুজোটা কেউ করে দেয় তাহলে অনেকটা আমার হেল্প হয়ে যায় আর কি। আর এটা ঠাকুরের পুজো করা, এটা শিখে রাখাও ভালো, সে ছেলে হোক বা মেয়ে। তো যাই হোক, এখানে তরকারি করে ফেলেছি, রুটিটাও হয়ে গেলে তারপরে আমরা চা খাবো, তারপরেই মশাই দোকান বেরিয়ে যাবে, আমি সিধুকে নিয়ে একটু পড়তে বসবো। আর এই পরীক্ষা প্রায় দোরগোড়ায় চলে এসেছে, সরস্বতী পুজোর একদিন পরেই পরীক্ষা, সেটার জন্য একটু টেনশান কাজ করছে। মানে কিছু না কিছু একটা করে টেনশান চলতেই থাকে, টেনশান আর পিছু ছাড়ে না। তবে জীবিত মানুষের টেনশান থাকবে, এটাই স্বাভাবিক, মৃত মানুষের কি আর টেনশান থাকে, তাই না? বেঁচে আছি এটাই তাই প্রমাণ যে টেনশান আছে, কষ্ট আছে, এগুলো হচ্ছে তার বড় প্রমাণ। তো যাই হোক, ভগবানকে অনেক ধন্যবাদ যে এখনও পর্যন্ত বেঁচে আছি। আর এদিকে দেখো আমার সিধু বাবা চা করতে চলে এসেছে, কেমন নেচে নেচে চা করছে দেখেছো, আমার মাইকেল জ্যাকসন। ও হয়তো খেয়াল করেনি যে ক্যামেরা চালু আছে। আমার বাবা খুব সুন্দর চা করতে শিখে গেছে, আর চা খেতে যেমন ভালোবাসে, চাটা বানাতেও সুন্দরভাবে শিখে গেছে, খুব সুন্দর বানায়। কিন্তু আমার ইচ্ছা করে না ওকে দুবার করে চা দেওয়ার, যেহেতু বৈকালের দিকে দুধ থাকে, দুধটা নিই। তো ওকে বললাম যে একবেলা চা খা সকালের দিকে, সন্ধ্যাবেলার দিকে দুধটা খাবি। তো এতটাই চায়ের ও দিওয়ানা যে মাঝে মাঝে ফেলতে পারি না, ওর কথা দিয়ে দিতেই হয়। তো আজকে ঠিক করেছি আমি দুধ দেবো, চা দেবো না, যতই ও করুক। দু ভাইয়ের দুধ খেতে ভীষণ অ্যালার্জি, আসলে বাচ্চাদের এরকমই হয়, উপকারী জিনিসটা বোঝে না, আমরা বড়রাই বুঝি না। তো যাই হোক, আমার সিধু বাবা চা করে দিয়েছে, আমি ওদের জন্য দুধ গরম করে টেবিলে রাখলাম। খাবার তো একটু ইচ্ছা নেই, পড়ে আছে, দেখা যাক কখন খায়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো,
দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।